বন্ধু, তুমি কি জানো সিকিমে দেখা গেছে ইয়েতি মানে হিমমানব? তাও আবার একবার নয়, একাধিকবার। অন্তত এমনটাই দাবি করেছেন ভারতীয় সেনাদলের একাধিক জওয়ান এবং আদিবাসীরাও। শুধু তাই নয়, চাইলে তুমিও দেখা পেতে পারো এই বিশাল হিমমানবের। কিন্তু কিভাবে তা জানতে গেলে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। তবে শুধুমাত্র ইয়েতি নয়, বরং এই ভিডিওতে আমরা আলোচনা করব সিকিমের আরও দুটি রহস্যময় জায়গা নিয়ে, যা তোমাদের রোমাঞ্চিত করবেই আমার বিশ্বাস। তো বেশি দেরি না করে আমি তোমার বন্ধু মাকাল শুরু করছি আজকের ভিডিও। শুরুতেই সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। প্রতি বছর এই স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে আমাদের বিশেষ করে মনে পড়ে যায় আমাদের শহীদ সৈনিকদের বিভিন্ন বলিদানের কথা। সেই কার্গিল থেকে শুরু করে ডোকলাম, সব জায়গাতেই অদম্য সাহস দেখিয়েছে আমাদের বীর সৈনিকরা। আর এইরকমই এক বীর সৈনিকের গল্প শোনা যায় পূর্ব সিকিমের নাথুলা পাসের কাছে। মৃত্যুর পরেও নাকি দেশের সেবা করে চলেছে এই বীর সৈনিক। নাম বাবা হরভজন সিং। হ্যাঁ, বাবা হরভজন সিং, কারণ এই সৈনিক আজ আত্মারূপী ভগবান। 1968 সালে ভারত চীন সীমান্তে পেট্রোলিং করতে করতে হঠাৎ এক খাদে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন হরভজন সিং। এর 3 দিন পরে তার সাথী সৈনিকের স্বপ্নে এসে তার দেহের হদিশ দেন তিনি। আশ্চর্যজনকভাবে ঠিক সেখান থেকেই খুঁজে পাওয়া যায় তার নিথর দেহ। এরপরেও একাধিকবার বিভিন্ন সৈনিকের স্বপ্নে এসে বাতলে দিয়েছেন শত্রুপক্ষের বিভিন্ন ষড়যন্ত্রের চাল ইত্যাদি। শুধু তাই নয়, ডিউটিরত অবস্থায় যদি কেউ ঘুমিয়ে পড়ে, তাহলে বাবা হরভজন সিং এসে তার গালে একটা থাপ্পড় মেরে তাকে জাগিয়ে দেয়। শোনা যায় নাকি এখনও এসব কর্মকাণ্ড চলতে থাকে এই অঞ্চলের আশেপাশে। বাবার প্রভাব এই অঞ্চলে এতটাই প্রখর যে তার নাম শোনা মাত্রই কাঁপতে থাকে চীনি সৈনিকরা। তাই প্রতিবার যখন ভারত চীন সৈনিকদের মধ্যে এই অঞ্চলে সমঝোতামূলক আলোচনা হয়, তখন একটা চেয়ার খালি রাখা হয় বাবা হরভজন সিং এর জন্য। তাই হরভজন সিং এর আত্মাকে সম্মান জানাতে একসময় এই নাথুলা পাসের কিছুটা দূরে এক বাংকারে, যেখানে আসলেই বাবা হরভজন সিং ডিউটিরত থাকতেন, সেখানে তৈরি করা হয় একটি মন্দির, যা আজ ওল্ড বাবা মন্দির নামে খ্যাত। দিন দিন ট্যুরিস্টদের কাছেও এক আকর্ষণীয় গন্তব্যস্থল হয়ে উঠেছে এই মন্দির। তাই সিকিমে গেলে একবার অবশ্যই দর্শন করতে ভুলবে না এই মন্দির। এরপর যাওয়া যাক সিকিমের উত্তরে। এখানে ট্যুরিস্টদের ফেভারিট ডেস্টিনেশন হলো গুরুডগমার লেক, যেটি হলো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম জলরাশি। 3 দিক দিয়ে আইসক্যাপ মাউন্টেন দ্বারা বেষ্টিত এই লেক দেখতে যতটা মনোরম, ততই রহস্যজনক এর কাহিনী। এখানে যদি তুমি যাও তাহলে বুঝতে পারবে এই লেকটি যে জায়গায় অবস্থিত, অর্থাৎ যেভাবে বরফের চারপাশে এর অবস্থান, সেহেতু এই লেকটি সর্বদাই জমে থাকার কথা। কিন্তু আশ্চর্যজনকভাবে সবসময় দেখা যায় যে এই লেকের কোনো এক পাশে বরফ জমেনি, অর্থাৎ এক পাশে বরফ জমলেও অন্য পাশে হাওয়ার দাপটে ঢেউ খেলছে জলে। এখানকার লোককথা অনুযায়ী বলা হয় নাকি 8ম শতাব্দীর আগে এই লেকটি শীতকালে সম্পূর্ণ জমে যেত, যার ফলে জলের অভাবে স্থানীয় লোকেরা সংকটে ভুগতেন। ঠিক এমন সময় এই লেকের পাশ দিয়ে যাচ্ছিলেন বাবা গুরু পদ্ম সমভাবা। তিনি তখন স্থানীয়দের কষ্টের কথা চিন্তা করে এই লেকের কাছে এসে তার হাতে থাকা ছড়ি দিয়ে এক বাড়ি মারলেন লেকের জমে থাকা জলে, আর তারপরেই বরফ গলে জল হয়ে গেল। ফলে মিটে গেল স্থানীয় বাসিন্দাদের তেষ্টা। আর তারপর থেকেই নাকি লেকের এক পাশ জমে বরফ হতে পারে না, সে যতই ঠান্ডা পড়ে যাক না কেন। পরবর্তীকালে এই গুরুর নাম অনুযায়ী এই লেকের নামকরণ করা হয়। এবার আসা যাক হিমমানব বা ইয়েতির কথায়। সিকিমের একাধিক প্রান্তে বিভিন্ন আদিবাসীদের কথায় শোনা যায় হিমমানবের লোককথা। অনেকেই নাকি নিজের চোখে দেখেছেন এই হিমমানবকে, কিন্তু প্রমাণের অভাবে এটা এখনো পর্যন্ত একটা মিথিক্যাল কাল্পনিক ক্যারেক্টার হিসাবেই মনে করা হয়। কিন্তু গল্পটা ঘুরে গেল তখন, যখন ভারত চীন সীমান্তে এই সিকিমেই কর্মরত একাধিক ভারতীয় সৈনিকরা যখন দাবি করলেন হিম মানবের অস্তিত্ব নিয়ে। তারা আবিষ্কার করেছিল সাদা বরফের মধ্যে কোনো এক জন্তু বা জানোয়ারের পায়ের চিহ্ন। কিন্তু সমস্যা হলো এই পায়ের ছাপটা এতটাই বড় যে তার সাথে কোনো জন্তু বা জানোয়ারের পায়ের ছাপে তুলনা চলে না। ফলে স্বাভাবিকভাবেই হাওয়া পায় ইয়েতির অস্তিত্বের সম্ভাবনা। তবে বাইরের দুনিয়া সঠিক প্রমাণের অপেক্ষা করলেও এখানকার লোকাল আদিবাসীরা কিন্তু বিশ্বাস করেন যে ইয়েতি অবশ্যই আছে, এবং এই ইয়েতিরাই রক্ষা করে চলেছে পর্বত তথা প্রকৃতিকে, যার ফলে ইয়েতিদের তারা দেবতা হিসাবে বিবেচনা করে। এখানে বলে রাখা ভালো, সিকিমে প্রধানত 3টি উপজাতি বাস করে। এনারা হলেন লেপচা, ভুটিয়া এবং নেপালি উপজাতি। এই সব উপজাতিরই নিজেদের মতো ঐতিহ্য ও বিভিন্ন লোককাহিনী রয়েছে, যা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে চলেছে।
এখানে লেপচা উপজাতির লোককথা অনুযায়ী একটা গল্প শোনাই তোমাদের। অনেক কাল আগে আটেক নামে এক রাখাল বাস করত সিকিমের এক প্রান্তে। সে মাঝে মধ্যেই তার পোষ্যদের নিয়ে ঘাস চড়াতে যেত দূর পাহাড়ের কোনায়, এবং সেই সময় একাকিত্ব কাটানোর জন্য সে পান্তায়াং পালিত নামে এক ধরনের বাঁশি বাজাতো। এই পান্তায়াং পালিত নামক বাঁশিটি প্রধানত সিকিমেই প্রচলিত এক বাদ্যযন্ত্র। একদিন তার এই বাঁশির শব্দ শুনে আকর্ষিত হন এক মহিলা ইয়েতি। এখানে বলে রাখা ভালো, স্থানীয়দের মতে একজন পুরুষ ইয়েতির থেকে মহিলা ইয়েতি নাকি বেশি ভয়ঙ্কর হয়। তার কারণ অবশ্য আমার অজানা। গল্পে ফেরা যাক। এরপর সে মহিলা ইয়েতি রাখালকে বন্দি করে এক গুহায় নিয়ে যায়। এরপর প্রতি রাতে সেই মহিলা ইয়েতি আসে রাখালের কাছে তার মধুর বাঁশির ধ্বনি শুনতে। বাঁশি বাজাতে বাজাতে রাখাল ক্লান্ত হয়ে বাঁশি নামিয়ে রাখলে সেই মহিলা ইয়েতি সেই বাঁশিটি নিয়ে আবার রাখালের মুখের সামনে তুলে ধরত। ফলে ভয় পেয়ে সে আবার বাঁশি বাজানো চালিয়ে যেত। একসময় অতিষ্ঠ হয়ে রাখাল এই ইয়েতির হাত থেকে বাঁচার জন্য পথ খুঁজতে লাগলো। সে এটা খেয়াল করলো যে এই মহিলা ইয়েতিটি সর্বদাই খালি তাকে নকল করার চেষ্টা করে। অর্থাৎ সে যখন দুহাত তুলে বাঁশি বাজায়, মহিলা ইয়েতিও দুহাত তুলে বাঁশি বাজানোর চেষ্টা করতে থাকে। আর তখনই এক ফন্দি খেলে গেল রাখালের মাথায়। এর পরের রাতে বাঁশি বাজাতে বাজাতে মাঝে মধ্যেই রাখাল তার থলিতে থাকা মাখন নিজের হাতে এবং গায়ে মাখতে থাকলো। তা দেখে ইয়েতিও তার কাছ থেকে মাখন নিয়ে নিজের হাতে ও সারা গায়ে মাখল। তারপর রাখাল পাশে জ্বলতে থাকা কাঠের আগুনে নিজের হাত সেঁকতে শুরু করলো। তা দেখে ইয়েতিও সেই আগুনে নিজের হাত সেঁকতে আরম্ভ করলো। কিন্তু কিছুক্ষণ পরে ইয়েতির শরীর মোটা উলের লোমে ঢাকা থাকায় তার গোটা শরীরে আগুন ধরে গেল। সেই অবস্থাতেই জ্বলতে জ্বলতে সে পর্বতের কোনো এক কোনায় পালিয়ে গেল এবং আর কখনো ফিরে এলো না। এই ঘটনা থেকেই লেপচা উপজাতির বিশ্বাস যে উচ্চ পার্বত্য হিমালয়ে বাস করে ইয়েতিরা, এবং তাই মানুষের সংস্পর্শে তারা আসে না এবং দেখাও দিতে চায় না। কিন্তু তোমার মন ছোট করার কিছু নেই। ভাগ্য সহায় থাকলে তুমিও দেখতে পারো এই ইয়েতি। কিন্তু কিভাবে? উত্তর সিকিমের কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ারের মধ্যে একটি ছোট্ট গ্রাম রয়েছে যার নাম জঙ্গু। শোনা যায় নাকি এই ছোট্ট গ্রামের পাশে একটি প্রাচীন মনেস্ট্রি রয়েছে যার নাম থলুং। এই মনেস্ট্রির আশেপাশেই নাকি মাঝে মধ্যে দেখা মেলে ইয়েতির। অন্তত স্থানীয় বাসিন্দারা এমনটাই দাবি করেন। জঙ্গু থেকে সেই মনেস্ট্রির পথ অতি দুর্গম, তাই গাইড ভাড়া করে রীতিমতো একটি ট্রেকিং রুট চালু রয়েছে এই স্থানে। তাই ইয়েতি দেখতে গেলে তোমরাও একবার যেতেই পারো সেই থংলু মনেস্ট্রি। সেখানে গেলে ইয়েতির দেখা যে পাবেই তা গ্যারেন্টি দিতে না পারলেও এই ট্রেকে ঘন বন এবং রডোডেন্ড্রন ফুলে ঢাকা পাইন জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে পাহাড়ে উঠতে যে রোমাঞ্চের সাক্ষী হবে তুমি, তা অতুলনীয়। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাপোর্ট করো। তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তবে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। কিন্তু দেখো কেউ যেন টের না পায়।